ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শনে বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক আলোচনা হয়, যেগুলো আমরা শুনি এবং অনেক কিছু জেনেও নিই। কৃষক বন্ধুরা যারা অনেক কিছু বিষয়ে জানতেন না, তারা কিন্তু এতদিনে অনেকটাই জেনে গেছেন, কিন্তু এখনও অনেকটাই জানার বাকি আছে। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব একদম অন্য ধরনের, কৃষক বন্ধুদের খুবই কাজে লাগবে। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ হিসেবে গোপালচন্দ্র মান, সহ কৃষি অধিকর্তা, বীজ সংশিতকরণ, মুর্শিদাবাদ। বিষয়টা বলি, আজকের বিষয় হলো কৃষিতে প্রাকৃতিক বিপর্যয় ও তার মোকাবিলা। খুব জরুরি একটা বিষয়, কৃষক বন্ধুরা নিশ্চয়ই আজকের এই আলোচনা খুব উপভোগ করবেন। প্রথমেই আমাকে বলুন যে আবহাওয়ার বা জলবায়ুর যে প্রভাব, সেটা কিভাবে কৃষিতে পড়ে। কৃষিতে ধরুন আজকে কৃষি নির্ভর করেই কৃষি জলবায়ুর ওপর। কৃষিতে যে সমস্ত চাষবাস করতে গেলে জলবায়ুর প্রভাব, যেমন বৃষ্টিপাত কীরকম হবে, কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের যে কীরকম কত দিন পর পর হবে তার উপর একটা নির্ভর করে। তাপমাত্রা, সেটা হচ্ছে কৃষিতে ভীষণভাবে নির্ভর করে কৃষির উৎপাদনের ওপর তাপমাত্রা কতটা হবে। এবং দিন দিন দেখবেন এখন দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়তে চলেছে এবং এতেই দেখা যাচ্ছে বাড়ছে। সে বাড়ার ফলে আমাদের একটা সমীক্ষাতেও দেখা গেছে যে যদি রাতের টেম্পারেচার প্রতি 1 ডিগ্রি করে বেড়ে যায়, তাহলে প্রায় ধানের 10% ফলন কমে যেতে পারে। এবং এই তাপমাত্রাটা, এবং দেখা যায় যে চাষের কোন সময়, মানে চাষের যে সমস্ত যে দশাগুলো আমরা চাষবাসের ক্ষেত্রে করি, যেখানে তার সংকটকালীন যে দশাগুলো আছে, সেই সংকটকালীন দশায় যদি তাপমাত্রা খুব বেশি থাকে, বৃষ্টিপাত যদি ঠিকমতো না হয়, তা মাটিতে যদি তার আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যায়, তাহলে খুব ক্ষতি হয়ে যায় চাষের ক্ষেত্রে। এছাড়া আমাদের যে ধরুন যে সূর্যের আলোকেরও একটা নির্ভর করে। সূর্যের আলোকটা কতক্ষণ ধরে থাকে তার উপরেও কিন্তু চাষের যে উৎপাদনশীলতা, বিশেষ করে রবি ফসল, সেটা কিন্তু খুব নির্ভর করে। এছাড়া আছে যে জলীয় বাষ্পের পরিমাণ, বাতাসে যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকে, সেই আপেক্ষিক আর্দ্রতাটা যদি কম বেশির ওপর দেখা যায় যে রোগ পোকা সেটা কিন্তু কতটা আসতে পারে বা কীরকমভাবে তার প্রাদুর্ভাব হবে, সেটা কিন্তু নির্ভর করে আমাদের কৃষির উপর। সাধারণভাবে আমাদের এই অঞ্চলে কি কি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় এবং সেগুলো কৃষির ওপর কিভাবে প্রভাব ফেলে? হ্যাঁ, সাধারণভাবে ধরুন আমাদের এই অঞ্চলে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা যায়, আমরা দেখি যে বন্যা একটা হয়, যে অনেক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না, হওয়ার জন্য একটা খরার মতো পরিস্থিতি তৈরি হয়। এই কিছুদিন আগেই যেটা দেখবেন হয়েছিল, যে অনেক দিন ধরে বৃষ্টিপাত না হওয়ার জন্য একটা খরার মতো সিচুয়েশান তৈরি হয়েছিল। এছাড়া ধরুন যে আমাদের কিছু যেমন যে ভূমিক্ষয় হয়, যে স্বাভাবিক কারণে কিছু ভূমিক্ষয় হয়ে যায়, বা নদী যে গর্ভ আছে, সে গঙ্গা পদ্মা, তাতে যে মাটি ক্ষয় হয়ে, মানে ভূমিক্ষয় হয়ে গঙ্গা পদ্মায় চলে যাচ্ছে, তাতে ভূমিক্ষয় হয়, এটা একটা দুর্যোগ হয়। এছাড়া শিলাবৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, এই সমস্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের এই অঞ্চলে দেখা যায়। এটা কৃষির উপরে কিভাবে প্রভাব ফেলে? কৃষির উপর ধরুন আজকে হঠাৎ করে বন্যা হঠাৎ করে যদি হয়, তাহলে যে সমস্ত ফসল আছে সেই ফসলগুলো ক্ষতি হবে এবং ফসলের যে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশি দিন ধরে ডুবে থাকলে কিছু ফসল নষ্ট হয়ে যায়, আবার কিছু ফসল ডুবে থাকলেও সেটাকে ওভারকাম করতে পারে, নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। এবং অনেক দিন ধরে ধরুন আজকে খরা চলতে হঠাৎ করে দেখা গেল যে একটা এই কিছুদিন আগে যে বোরো ধানটা ছিল, বোরো ধানের শেষ দিকটায় যখন খুব জলের প্রয়োজন, তার ফসলটা পাকতে চলেছে, সেই সময় খরা যদি হয়, সেই খরাটা হওয়ার জন্য দেখা যায় যে ওই ধানটা ঠিকমতো পুষ্টি হলো না এবং ফলন অনেকটা মার খেয়ে গেল। এবং এই যে বর্ষা যদি ঠিকমতো না আসে, যদি বৃষ্টিটা ঠিকমতো না হয়, তাহলে যে চাষের যে সুযোগটা, খারিফ খণ্ডের যে চাষের সুযোগ, সেটা অনেকটা দেরি হয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে যে পাটের জন্য যে আমরা পাট পচানোর যে সুযোগটা, সেই সুযোগটাও থেকে চাষিরা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে, ঠিকমতো পচাতে পারবে না। তার ফলে দেখা যায় যে ক্রপের যে একটা সিকোয়েন্স ছিল, একটা প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে।
এছাড়া যদি খুব দেখা যায় যে খুব রিলেটিভ হিউমিডিটি, যেটা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খুব বেশি হয়ে যায়, 2010-এ যেমন একটা দেখা গিয়েছিল যে ওই আলুর ক্ষেত্রে নাভি ধসার একটা খুব প্রভাব দেখা গিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল সিচুয়েশনে, মানে আবহাওয়া ঠিক থাকা না থাকার জন্য। এবং 1993 সালে দেখা গিয়েছিল বাদামি শোষক পোকার আক্রমণ খুব বেশি হয়েছিল এই রিলেটিভ হিউমিডিটি একটু বেশি হওয়ার জন্য। এই কারণে দেখা যায় যে আমাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। সবসময় তো এই প্রাকৃতিক দুর্যোগ যে খুব আমাদের জানিয়ে আসে তা নয়, না। কৃষক বন্ধুরা কিভাবে প্রস্তুতি নেবেন এগুলোকে ঠেকানোর জন্য? হ্যাঁ, এবং প্রাকৃতিক দুর্যোগ ধরুন আমাদের কাছে জানিয়ে আসবে না, এটাই স্বাভাবিক। সেই জন্য চাষি ভাইদের প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছু মোকাবিলা করার জন্য কিছু কিছু পরিকল্পনা, কিছু কিছু সাবধানতা অবলম্বন করলে ভালো হয়। যেমন ধরুন আজকে যে খরা যদি চলে, তাহলে তাহলে সেই খরা চলার সময় আমার যে লাইফ সেভিং ইরিগেশন, যেটাকে আমরা বলি যে আপৎকালীন যে গাছ ফসলটাকে বাঁচিয়ে রাখার জন্য যে জলটা, সেই জলটাকে আমার ঠিক সময়ের জন্য রাখতে হবে। এবং সেখানে দেখা যায় যে আমার সেচের নিয়ন্ত্রণ ঠিক করতে হবে। এবং সেচের নিয়ন্ত্রণ ঠিক করার জন্য যে সমস্ত যে তার সংকটকালীন অবস্থার জন্য যে সেচ দেওয়া দরকার, সেই অবস্থাতেই শুধুমাত্র সেচ দিতে হবে। যদি বন্যা আসে, তাহলে বন্যার জন্য আমাকে তখন পরিকল্পনা করতে হবে যে বন্যা যদি ডুবে যায় তাহলে বীজের সমস্যা হতে পারে, তাহলে বীজ কিছুটা আমাকে রাখতে হবে। যে অঞ্চলে দেখা যায় যে অনেকটা অঞ্চল ডুবে গেছে, কিছুটা অঞ্চল হয়তো জেগে রয়েছে, সেই জায়গাতে আমার বীজ যদি আমরা অনেক চাষি ভাই মিলে এক জায়গায় বীজতলা তৈরি করে নিতে পারি, তাহলে পরবর্তী ক্ষেত্রে সেই বীজতলা থেকে সেই বীজটা নিয়ে আমরা যদি যখন বন্যাটা নেমে যাবে তখন আমরা সেখান থেকে রোয়া করা বা এ করার সুযোগ পাবো। তাছাড়া দেখা যায় যে যদি ধরুন বন্যা নেমে গেল, শেষের দিকে বন্যা এসছে, আবার একটা ফসল লাগানো রবি ফসলের জন্য মাঝখানে যদি একটু গ্যাপ পাই, সেই গ্যাপের মধ্যে যদি একটা কোনো ফসল তুলে নিতে পারি, সেটা করতে হবে। বন্যা যদি আমার খুব পরের দিকে আসে এবং দেখা যায় যে আমার ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে আমাকে রবি ফসলের জন্য আলাদাভাবে পরিকল্পনা নিয়ে যাতে রবি ফসলটা ভালোভাবে করতে পারি, তার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ একটা পূর্ব পরিকল্পনা সবসময় করতেই হবে, যে হঠাৎ করে কাজে নেমে পড়লাম তা নয়, একটা পরিকল্পনা সহ এগোতে হবে। সামনে যে খরিফ মরশুম আসছে, সেখানে যদি দেখা যায় যে বৃষ্টিপাত হলোই না, খুব কম হলো, তখন কি করতে হবে? হ্যাঁ, ধরুন সামনে যে এমনি দেখা যাচ্ছে যে পরিসংখ্যান বলছে যে প্রায় বৃষ্টি যে আমাদের বর্ষা যে শুরু, সেটা প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেছে, কিন্তু বর্ষা শেষ হচ্ছে ঠিক সময়ই। তাহলে দেখা যাচ্ছে যে এই যে এক সপ্তাহ করে পিছিয়ে যাচ্ছে, তার জন্য একটা পরিকল্পনা আমাকে সবসময় নিতে হবে। ধরুন আজকে যদি আমার বর্ষা যদি শেষ হয়ে যায়, বর্ষা যদি শুরু হতেই দেরি হয়, তাহলে আমাকে যে সমস্ত ওই যে এক সপ্তাহ কম আমি যে সময় পাচ্ছি, যার জন্য যে আমার বর্ষা কম হওয়ার জন্য যে বা বৃষ্টি কম থাকার জন্য যে সমস্ত জাতগুলো উপযোগী, সেই উপযোগী জাতগুলো ব্যবহার করতে হবে। এবং যে বর্ষাটা যখন শেষ হয়ে আসছে, বর্ষা যখন শেষের মানে পরের দিকে যখন শুরু হচ্ছে, তাহলে পাট পচানোর একটা সমস্যা থাকতে পারে। পাট পচানোর জন্য যে সমস্ত পদ্ধতি, যে কম জলে পাট যেহেতু পচানোর যে সমস্ত পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে। আমাদের যে টেকনোলজি, যেগুলো ধরুন প্রযুক্তি, যেগুলো যে আমরা সেচের ক্ষেত্রে ব্যবহার করি, স্প্রিংলার ইরিগেশন সিস্টেম, ড্রিপ ইরিগেশন সিস্টেম, যেগুলোতে বর্ষা কম থাকলেও কম জলেতে ফসলটাকে ভালোভাবে তোলা যায়, সেগুলোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া দেখা যায় যে কিছু কিছু ফসল আছে, যে ফসলগুলো দেখা যায় যে কম জলেতে ভালো হয়, সেই ফসলগুলো আমার পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এবং বিশেষ করে ডাল শস্য যেটা ভাদই, কলাই বা মুগের যে চাষ করা যায়, সেই ভাদই বা কলাই বা মুগ, এইটা দেখা যায় যে বর্ষার শেষ দিকে করা যায়, এবং সেইটা ডাল শস্যের ক্ষেত্রে পরিকল্পনাটা আমাকে খুব বেশি পরিমাণ নিতে হবে, যাতে কম বর্ষা বা কম বৃষ্টির জন্য আমি এটাকে কম জলে আমি এটাকে মোকাবিলা করতে পারি। এ তো গেল কম জলে কিভাবে করা যাবে। আর যদি বন্যা হয় তাহলে কি হবে? হ্যাঁ, বন্যা যেটা সাধারণভাবে আমাদের হয়, যে খুব কম সময়ের জন্য খুব বেশি বৃষ্টিপাত হয়ে গেল, তার জন্যই বেশি বন্যাটা হয়। এবং এই বন্যা হলে যে সমস্ত পরিকল্পনা আমাদের নিতে হবে, সেটা হচ্ছে ধরুন প্রথমেই বললাম, ওই যে কিছুটা জায়গা যদি থাকে যেটা উঁচু জায়গা, যেখানে হয়তো কোনো কমিউনিটি বেসিসে মানে অনেকজন চাষি মিলে একসঙ্গে যদি বীজতলা করা যায়, সেটা ভালো। যদি বন্যাটা
প্রাথমিকভাবে আসে, তাহলে দেখা যায় যে আমার চাষ করার জন্য যদি কিছুটা সুযোগ পাই তাহলে ওই বীজতলা থেকে বীজ নিয়ে, বা আমার যে সমস্ত স্ট্যান্ডিং ক্রপ রয়েছে, আমার যে সমস্ত মাঠে ফসল তখনও রয়েছে, সেই চারা ভেঙে সেটাকে রুয়ে আমি খানিকটা তার মোকাবেলা করতে পারি, বা অন্য ফসল লাগিয়ে আমি করতে পারি যদি আমার ওই সময়টার সময় নেই যে অন্য ফসলকে আমি তখন লাগাতে পারি। এবার যদি বন্যাটা শেষের দিকে আসে, দেখা যায় হঠাৎ করে শেষের দিকে এসে ফসলের প্রচুর ক্ষতি হয়ে গেল, ফসলের যদি তখন শেষের দিকে আসে তখন আমার কিছু করার থাকে না, তখন আমাকে দুটো জিনিসের উপর বেশি মাথায় রাখতে হয়, যে ওই রবি ফসলের মাঝখানে যদি আমি একটা ফসলকে 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে সবজি জাতীয় ফসল বা ডাল শস্য জাতীয় ফসল যদি আমি তুলে নিতে পারি সব থেকে ভালো হয়। তাছাড়া রবির যে চাষের পরিকল্পনাটাকে আমার ঠিকঠাকভাবে করতে হবে, যাতে এই যে খারিফ খণ্ডের যে চাষের মার খেলো বন্যা হওয়ার জন্য, সেটা যাতে রবি খণ্ডে আমি সেটাকে অনেকটাই তৈরি করে নিতে পারি, চাষি ভাইরা তার অনেকটাই তার করে নিতে পারে, সেই ব্যাপারটা খুব বেশি নজর রাখতে হবে। আলোচনার একদম শেষে আমি সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে রোগ পোকার ক্ষেত্রে কৃষিতে এই বিপর্যয় কি করে এবং তার মোকাবেলা কিভাবে করা সম্ভব? হ্যাঁ, এবং ধরুন আমাদের কৃষিতে রোগ পোকার একটা বিপর্যয় দেখা যায়। রোগ পোকার যায় বিশেষ করে কিছু কিছু পোকা বা রোগ রয়েছে যারা একটু আবহাওয়া তার অনুকূল হলে খুব তাড়াতাড়ি খুব ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে একটা বিপর্যয়ের সম্মুখীন হয়। এই ক্ষেত্রে যে আমাদের যেটা হচ্ছে যে আমরা চাষি ভাইকে ঠিকমতো জানান দেয়া, চাষি ভাইকে আগে থেকেই জানান দেয়া যে এই সময় আসতে পারে, এবং তার জন্যে চাষি ভাইরাও রেগুলার যদি মাঠে যান যে কীরকম কী রোগ পোকা আসছে না সেই ব্যাপারটা দেখেন, এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে ওই যে ইনসেকটিসাইড বা পেস্টিসাইড তার যে সাপ্লাইটা ঠিক রাখা, চাষিকে তার অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংকের সাহায্য করা, এবং যে আমাদের যে কৃষি দপ্তর রয়েছে সেই দপ্তরের সঙ্গে রীতিমতো রেগুলার যদি যোগাযোগ রেখে চাষিভাইকে আমরা সতর্ক করতে পারি তাহলে সেখান থেকে খানিকটা মুক্তি পেতে পারি। ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন গোপাল চন্দ্র মান, যে আপনার জমি যেন থাকে নিজের নখদর্পণে, অর্থাৎ প্রত্যেক দিন মাঠে যান, কোনো সমস্যা হলে কৃষি দপ্তরের সাহায্য নিন, তাহলেই আগাম যদি একটা পরিকল্পনা আপনার নেওয়া থাকে যে কোনো বিপর্যয় আসুক না কেন তার সঙ্গে কিন্তু আপনি লড়াইটা ঠিকঠাক করতে পারবেন। হ্যাঁ কি করি, হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তাই বাঙালির খাদ্য তালিকায় মাছের চাহিদা ব্যাপক, আর সেই কারণে কৃষক বন্ধুরা অনেকেই আগ্রহী হন মাছ চাষে। সে কথা ভেবেই আজ আমাদের আলোচনার বিষয় ডিম পোনা থেকে ধানি পোনা চাষের ক্ষেত্রে নার্সারি পুকুর পরিচালনা ও তার সমস্যা ও প্রতিকার। এ নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমাদের মধ্যে স্টুডিওতে পেয়েছি প্রসেনজিৎ হালদারকে, যিনি মৎস্য সম্প্রসারণ আধিকারিক, সিউড়ি 2 নম্বর ব্লক। নমস্কার। নমস্কার। প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে কোন সময় নার্সারি পুকুরে মাছ চাষ শুরু, এই যে ডিম পোনার চাষ শুরু করার উপযুক্ত সময়? এপ্রিল, মে এবং জুন। এপ্রিল মাস থেকে শুরু করে মে মাস এবং জুন মাস পর্যন্ত এই 3 মাসে আমাদের আতরপুকুর, যেটাকে নার্সারি পয়েন্ট বলা হচ্ছে, সেই আতরপুকুর পরিচালনা করা সম্ভব, চাষ করা সম্ভব। আচ্ছা, তো কোন ধরনের জলাশয়ে এই চাষ করা যেতে পারে? এই জলাশয় ঠিক করার ক্ষেত্রে প্রথমেই আমাদের ভাবতে হবে যে সমস্ত পুকুর উন্মুক্ত বাতাস, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাচ্ছে। অর্থাৎ উন্মুক্ত বাতাস বললাম এই কারণেই যে মাছের বাঁচার জন্য যে দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন, সেই দ্রবীভূত অক্সিজেন সাধারণত যেসব পুকুরে বাতাস বেশি উন্মুক্তভাবে থাকে, বাতাস বেশি খেলে যে পুকুরে, হাওয়া বয় যে পুকুরে, সেই পুকুরেই সাধারণত এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে, এবং মাছ বাঁচার জন্যে এই দ্রবীভূত অক্সিজেনটা খুব বেশি প্রয়োজন। যার জন্যে যে সমস্ত পুকুরে উন্মুক্ত আলো বাতাস থাকে, অর্থাৎ পুকুর পাড়ে গাছ কম,
এবং আগাছামুক্ত পুকুর, অর্থাৎ পুকুরের জলে আগাছা কম, আগাছামুক্ত পুকুর হতে হবে এবং সেই পুকুরের জলে দূষণ না থাকলে সব থেকে ভালো, দূষণ যেন সেই পুকুরে না থাকে পুকুরের জলে। আচ্ছা। এবং পুকুরের তলদেশ, যেটা পুকুরের মাঠ, পুকুরের জমি বলছে যে জায়গাটাকে, পুকুরের তলদেশটা সমতল হলে সব থেকে ভালো। এছাড়াও পুকুরের জল যেন পরিষ্কার থাকে, অর্থাৎ দূষণমুক্ত থাকে, এটা আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই যে ডিম পোনার চাষ, সেই পরিচালনার ক্ষেত্রে ঠিক কীরকম হওয়া উচিত পরিচালনা? আচ্ছা, ডিম পোনা চাষের ক্ষেত্রে প্রথমবারে যেটা বললাম যে পুকুরের গুণাগুণটা, এই পুকুরের গুণাগুণটা আমাদের কিন্তু প্রথম মাথায় রাখতে হবে যে পুকুর নির্বাচন। সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে অনেক ছোট অগভীর পুকুর থাকে। এই ছোট অগভীর পুকুরগুলোতে সারা বছর জল থাকে না, মোটামুটি 5 মাস 6 মাস জল থাকে। সেই সমস্ত পুকুর, সাধারণত অগভীর পুকুর যেগুলো 3 ফুট গভীর 4 ফুট গভীর জল থাকে, যে সমস্ত পুকুর, সেই সমস্ত পুকুরই প্রথম আমাদের নির্বাচন করা হয় এই ডিম পোনা চাষের জন্য। কারণ এগুলো 6 মাসের বেশি জল না থাকার জন্য বড় মাছ চাষ করা যায় না, বড় মাছ চাষের উপযুক্ত নয়। যার জন্য আমরা এই ছোট পুকুরগুলো বেশি নির্বাচন করি। এই ছোট পুকুর নির্বাচন করার ক্ষেত্রে প্রথমেই যেটা আমরা বললাম যে পুকুরের তলদেশ যেন সমতল থাকে, পুকুরের যেন পাঁক না থাকে। কারণ পুকুরের তলদেশে পাঁক থাকলে সেই পুকুরের তলদেশ থেকে দূষিত গ্যাস বেরোয় এবং সেটা ডিম পোনা চাষের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। আচ্ছা, সেই কারণে পুকুরের তলদেশে পাঁক থাকলে চলবে না, ছোট অগভীর পুকুর, এবং যেন জল নির্গমন এবং আগমনের পথ থাকতে হবে। অর্থাৎ যদি প্রয়োজন পড়ে তাহলে যেন জল ঢোকানো এবং বার করা যায়, এবং পুকুর আগাছামুক্ত হতে হবে। এবং সবথেকে বড় কথা, ডিম পোনার যে শত্রু মৎস্যভুক মাছ, অর্থাৎ শাল, শোল, ল্যাটা, বোয়াল, ভেটকি, এই সমস্ত মাছ সেই পুকুরে থাকলে ডিম পোনা চাষ করা যাবে না। এছাড়া পুকুরে কীটপতঙ্গ, বেশ কিছু কীটপতঙ্গ আছে যেগুলো ডিম পোনা চাষে ক্ষতি করে, সেইগুলোকে কিন্তু আমাদের নির্মূল করতে হবে। পুকুরের পরিবেশ এরকম ধরনের হলে তবে কিন্তু ডিম পোনা চাষে উপযুক্ত। আচ্ছা, তো যেরকম পরিবেশ তৈরি করার কথা বলছেন সেটা কিভাবে করবেন? আচ্ছা, যিনি চাষি ভাই, যিনি প্রথমে মনে করছেন যে আমি আমার পুকুরে ডিম পোনা চাষ করব, তাকে 15-20 দিন থেকে আগে, 15-20 দিন আগে থাকতে পুকুরটাকে তৈরি করতে হবে। কারণ ডিম পোনা যে খাবার খায় সেটা হচ্ছে প্রাণীকণা খায়। সেই প্রাণীকণা তৈরি করতে গেলে 10-15 দিন সময় লাগে, এবং সেই প্রাণীকণা বেঁচে থাকে 20 থেকে 21 দিন, তারপর সেই প্রাণীকণাগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ সেই দিকে মাথায় রেখে প্রথমে পুকুরে খাদ্য তৈরি করার জন্য আমাদের কী করতে হবে না, পুকুরটাকে ঠিকমতো পরিচর্যা করতে হবে, যাতে পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাণীকণা তৈরি হয়। এই পর্যাপ্ত পরিমাণে প্রাণীকণা তৈরির জন্য প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে পুকুরে মহুয়া খোল প্রয়োগ করতে হয়। আচ্ছা, মহুয়া খোল প্রয়োগ করা হয়। মহুয়া খোল কিন্তু যদি পুকুরে মাছ থাকে, তো মৎস্যভোগ মাছ বা যে কোনো ধরনের অন্য মাছ যেগুলো আমরা চাষ করতে চাইছি না, সেটা কিন্তু মহুয়া খোলে বিষে মরে যায়। মহুয়া খোল প্রথমে বিষ, পরে কিন্তু সার। অর্থাৎ মহুয়া খোল যে প্রথমে প্রয়োগ করা হয় তাতে স্যাপোনিন নামে এক ধরনের উপকার থাকে, যেটা মাছগুলোকে মেরে দেয়। অর্থাৎ যেগুলো আমাদের ক্ষতিকারক মাছ, মৎস্যভোগ মাছ যেগুলো আমার প্রয়োজন নেই চাষ করার জন্য, যেগুলো সেগুলোকে মেরে দেয়। এই মহুয়া খোল আমরা বিঘে পিছু 300 থেকে 400 কেজি প্রতি বিঘে প্রয়োগ করে থাকি। আচ্ছা, অর্থাৎ যিনি চাষি ভাই চাষ করবেন, তিনি প্রথমেই যে পুকুরে চাষ করবেন, পুকুর নির্বাচন করে তাকে সেই পুকুরে মহুয়া খোল প্রয়োগ করতে হবে। আচ্ছা, সেই মহুয়া খোলের পরিমাণ হবে 300 থেকে 400 কেজি প্রতি বিঘে। আচ্ছা, এর 7 দিন পরে আমরা পুকুরে চুন প্রয়োগ করব। এই চুনের পরিমাণ হবে 30 থেকে 40 কেজি প্রতি বিঘে। চুন প্রয়োগ করব, তার প্রথম কারণ হচ্ছে যে চুন জলের কোনো দূষিত গ্যাস থাকলে সেটাকে রোধ করে। এছাড়াও চুন জলের পিএইচ রক্ষা করে। আচ্ছা, এই পিএইচটা হচ্ছে জলে অম্লত্ব আছে না খারত্ব আছে, এইটা বোঝার একটা মাপকাঠি হচ্ছে পিএইচ। এই পিএইচ সাধারণত 1 থেকে 6 মধ্যে হলে সেই পুকুরের জল আম্লিক বলে ধরে নেওয়া হয়। আচ্ছা, এবং 7 থেকে 14 মধ্যে হলে সেই পুকুরের জল ক্ষারীয় বলে ধরে নেওয়া হয়। আচ্ছা, আমাদের এই ডিম পোনা চাষের জন্য আমাদের ঈষৎ ক্ষারীয়, অর্থাৎ 7 থেকে 8 পিএইচ আমাদের কিন্তু প্রয়োজন। সেই জন্য জলটা পরিষ্কার করার জন্য, পিএইচ ঠিক রাখার জন্য আমাদের কিন্তু চুন প্রয়োগ করা হয়। এটা কি করে বুঝবেন যে জলের পিএইচ কি রকম রয়েছে? জলের পিএইচ মাপার জন্য পিএইচ পেপার বাজারে কিনতে পাওয়া যায়। আচ্ছা, যে কোনো চাষি ভাই পিএইচ পেপার কিনে সেই জলের পিএইচটা মেপে নিতে পারেন। আচ্ছা, যে তার জলের পিএইচ কত। সাধারণত 7 থেকে 8 পিএইচ হচ্ছে চাষের পক্ষে খুবই উপকারী। আচ্ছা,
এই 7 দিন পর চুন প্রয়োগ করার পর, অর্থাৎ মহাখোল প্রয়োগ করার 7 দিন পর যে চুন প্রয়োগ করলাম, সেই চুন প্রয়োগ করার 4 থেকে 5 দিন পরে আমরা কিন্তু কাঁচা গোবর, অর্থাৎ কাঁচা গোবর যেটা রস কাউডাং বলি আমরা, কাঁচা গোবর পুকুরে প্রয়োগ করতে হবে। আচ্ছা, এই কাঁচা গোবর কেন প্রয়োগ করব না, কাঁচা গোবর প্রয়োগ করার কারণ হচ্ছে এই কাঁচা গোবরই একমাত্র পুকুরে প্রচুর পরিমাণে প্রাণীকণা তৈরি করতে পারে। প্রচুর পরিমাণে প্রাণীকণা কিন্তু এই কাঁচা গোবরই তৈরি হয়। সাধারণত প্রাণীকণা অনেক ধরনের হয়, তার মধ্যে রটিফার, ক্লাডোসেরা, এই 2 ধরনের প্রাণীকণাই কিন্তু ডিম পোনার মানে প্রিয় খাদ্য, ডিম পোনার প্রিয় খাদ্য। আচ্ছা, এছাড়া কাতলা মাছের পোনা, কাতলা মাছের ডিম পোনা ও কিন্তু ড্যাপনে খেতে খুব ভালোবাসে। আচ্ছা, এই 3 ধরনের। একটা কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র ডিম পোনার খাদ্য হচ্ছে প্রাণীকণা, সেই জন্য শুধুমাত্র গোবর প্রয়োগ করি প্রাণীকণা পরিমাণ বাড়ানো যেতে পারে। তো সেক্ষেত্রে গোবরের পরিমাণটা কতটা হবে? গোবরের পরিমাণ হচ্ছে সর্বাধিক 300 কেজি প্রতি বিঘে। আচ্ছা, এর বেশি প্রয়োগ করলে জল দূষিত হলে হতে পারে। একবার প্রয়োগ করলেই হবে, যেটা হচ্ছে মহাখোল প্রয়োগের 10 থেকে 12 দিনের মধ্যে। আচ্ছা, তো এর মধ্যে আমাদের পুকুর তৈরি মোটামুটি হয়ে যাচ্ছে। এর মধ্যে পুকুর তৈরি হয়ে যাবে এবং চাষি ভাইরা বুঝতে পারবেন পুকুর তৈরি হলো কিনা। জলের রংটা হালকা বাদামি কালার হবে, হালকা বাদামি কালার। এই হালকা বাদামি কালার হলে বোঝা যাবে জলটা কিন্তু মাছ ছাড়ার পক্ষে উপযুক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এবারে আপনার কাছে আমরা জানতে চাইবো যে পুকুর তৈরি কিভাবে করতে হবে সেটা তো জেনেই নিলাম। মাছের ডিম, এই চাষের জন্য ডিম কোথায় কোথায় পাওয়া যেতে পারে? আচ্ছা, মাছের ডিম পাওয়া যেতে পারে লোকাল যেসব স্থানীয় যেসব হ্যাচারিগুলো আছে, সেই হ্যাচারি থেকে ডিম পোনা তৈরি করা হয় এবং গঙ্গা থেকেও আমাদের ডিম আনে চাষি ভাইরা অনেকে, এবং বাঁকুড়া রামসাগর হ্যাচারি আছে, ওখানেও কিন্তু প্রচুর পরিমাণে ডিম পোনা পাওয়া যায়। সেখান থেকেও অক্সিজেন প্যাকিং করে সাধারণত ডিম পোনা আনা হয়। আচ্ছা আচ্ছা, তো কাছাকাছি এলাকায় তার মানে সন্ধান রয়েছে, সেখান থেকে ডিম পোনা পাওয়া যেতে পারে। আচ্ছা, তো এই ডিম পোনা থেকে ধানি পোনা চাষের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হন চাষি? সমস্যার আগে আমরা একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে ডিম পোনা কতটা ছাড়বো, কারণ চাষি ভাইরা যখন চাষ করবেন তাদের কতটা পরিমাণ ছাড়াটা তার উপর নির্ভর করবে সমস্যা। ডিম পোনা চাষি ভাইরা যারা ছাড়বেন মনে করেছেন, তাদের প্রথমেই বললাম যে 12 দিনের মধ্যে গোবর প্রয়োগ করার পরে প্রাণীকণা তৈরি হয়ে গেল। প্রাণীকণা তৈরি হওয়ার পরে ওনাকে যেটা করতে হবে, সেটা গোবর দেওয়ার পরেই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কীটপতঙ্গ, যেটা হচ্ছে ডিম পোনার চরম শত্রু, সেই ডিম পোনার চরম শত্রুকে কিন্তু আগে দমন করতে হবে, কারণ তাহলে সেই কীটপতঙ্গগুলো ডিম পোনা খেয়ে নেবে। এর মধ্যে ডিম পোনা সব থেকে বেশি খায় হাঁস পোকা। এই হাঁস পোকা হচ্ছে ডিম পোনার শত্রু। কি করে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে? হাঁস পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে যেদিন চাষি ভাই ডিম পোনা ছাড়বেন তার 24 থেকে 36 ঘন্টা আগে, 24 থেকে 36 ঘন্টা আগে তাকে ওই কীটনাশক প্রয়োগ করতে, কীটনাশক বলা ভুল হবে, এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যাল প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো সেটা কি? এটা হচ্ছে হাইপারমেথ্রিন। আচ্ছা, ওই ওষুধটি প্রয়োগ করতে হবে, যেটি বাজারে ব্র্যান্ড নেম অনেক আছে, গ্লাক্সো কোম্পানি বা কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নেম আছে, সেটি প্রয়োগ করতে হবে। আচ্ছা, সেটি হচ্ছে 50 মিলিলিটার পার বিঘে। আচ্ছা, এটা প্রয়োগ করে নিতে হবে 24 থেকে 36 ঘন্টা আগে, ডিম পোনা ছাড়ার আগে। 24-36 ঘন্টা আগে। আচ্ছা, এরপরে ছাড়া যেতে পারে? এরপর ছাড়াতে পারে। আচ্ছা, আপনি পরিমাণ আমাদের জানিয়েছেন। আচ্ছা, এবারে জানতে চাইবো যে এই চাষ এরপরে তো পুকুর আগেই তৈরি হয়ে গেছে, ডিম পোনা ছাড়া হয়েছে, তো এর পরবর্তীকালে যে পরিচর্যাগুলো রয়েছে সেক্ষেত্রে কিভাবে এগোবেন? আচ্ছা, এই পরবর্তীকালে যে পরিচর্যা রয়েছে তার মধ্যে যখন আমরা কীটনাশক এটা প্রয়োগ করলাম, আমরা ওই পোকা মারার জন্য যেটা প্রয়োগ করলাম, সেটা প্রয়োগ করার পরে আমরা করব কি, আমরা এবার ডিম পোনা ছাড়ার জন্য তৈরি হব। ডিম পোনা 24 ঘন্টা থেকে 36 ঘন্টা আগে যখন ওই পোকাগুলো মারার জন্য ওষুধ প্রয়োগ করলাম, তারপর একবার চটজাল দিয়ে দিতে হবে। চটজাল দিয়ে দিলে ওই যে পোকা মরা পোকাগুলো চটজালে উঠে যাবে। আচ্ছা, এবং তারপর আমরা সকাল দিকে, সাধারণত যখন তাপমাত্রা কম থাকে বা সন্ধ্যের দিকে, বিঘে পিছু 3 থেকে 4 লাখ ডিম পোনা আমরা ছাড়বো। আচ্ছা, বিঘে পিছু 3 থেকে 4 লাখ ডিম ছাড়বো। আচ্ছা, তো এই তো গেল মোটামুটি ডিম পোনা ছাড়ার বিষয়টি। তো এই ক্ষেত্রে কৃষক বন্ধুরা কি ধরনের সমস্যায় পড়েন সেটা যদি একটুখানি, অর্থাৎ কেন আগ্রহী হবেন? যদি সমস্যা কম থাকে তবেই এগোবেন। আচ্ছা, ডিম পোনার চাষিরা প্রথম আগ্রহী এই কারণেই হন যে ডিম পোনা চাষের লাভ কিন্তু খুব বেশি। এই ডিম পোনা চাষের লাভ বেশি হওয়ার জন্য আগ্রহী হন। সমস্যা বলতে প্রথম হচ্ছে জল দূষিত হওয়া। জল দূষিত হয়ে গেলে জিওলাইট প্রয়োগ করতে হবে
5 কেজি প্রতি বিঘাতে জলদূষিত গ্যাস ওঠে। এছাড়া যেটা সমস্যার মধ্যে পড়ে যেটা পাশে হয় সেটা হচ্ছে খাবারের প্রয়োগ যদি ঠিকমতো না হয় তাহলে মাছের কিন্তু মাথা মোটা হয়ে যায় এবং গা সরু হয়ে যায়, অপুষ্টি যেটাকে বলছে, এটা একটা রোগ। এছাড়া অক্সিজেন অভাব ঘটতে পারে। আচ্ছা, এই অক্সিজেন অভাব ঘটলে অসুবিধা হয় কি, অক্সিজেনের অভাব ঘটলে মাছ মারা যেতে পারে। এই অক্সিজেন অভাবের জন্য আমরা পুকুরে পাম্প সেট চালিয়ে জলটাকে ফোয়ারা করে আবার জলে ফেলতে পারি, যাতে দ্রবীভূত অক্সিজেন আরও বেশি পরিমাণে পাওয়া যায় পুকুরে। আচ্ছা, এই সমস্যাগুলো হতে পারে। সুতরাং এই সমস্যাগুলো সমাধানও রয়েছে, সমস্যার সমাধানও রয়েছে। আচ্ছা, এবারে আপনার কাছে খুব সংক্ষেপে আমরা জানতে চাইবো যে কাছাকাছি বাজার কোথায় রয়েছে, কিভাবে বাজারজাত করবেন? বাজার, যে সমস্ত চাষিরা মাছ চাষ করেন তারা প্রত্যেকেই ধানে পোনা কিনতে উৎসাহী। তারা কিন্তু ঠিক সময় তারা যেহেতু এই পরিচর্যাটা একটু শক্ত, কষ্টকর, একটু জটিল, সেই জন্য পরিচর্যার অভাবে অনেকে শুধুমাত্র পয়সা দিয়ে কিনে নিতে চান। সেই জন্য বাজারে যারাই মাছ চাষ করেন তারাই কিন্তু এই ধানে পোনাটি কিনে নেন। আচ্ছা, সুতরাং বাজার একটা রয়েছে, বাজার একটা আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে নার্সারি পুকুর পরিচালনা কিভাবে করা যেতে পারে, ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও তাকে কিভাবে অতিক্রম করা যায় সেই বিষয়টিও আমরা জেনে নিয়েছি। আমরা আশা করব আপনারা অনেকেই এরপরে এই ধরনের চাষে আগ্রহী হবেন। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনএচএম বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।